ভিরাটাপালাম নামের একটি গ্রাম, যেখানে মেয়েদের বিয়ে দেয়াটাই সবথেকে ভয়ঙ্কর ব্যাপার। কারণ সেই গ্রামে কোনো মেয়ের বিয়ে হলে নববধূ বাসরাতে অথবা তার পরদিন সকালবেলাতেই রক্তবমি করে মারা যায়। গ্রামের সবাই অনেক ভয়ে ছিল এই অভিশাপ নিয়ে। তারা অনেক চেষ্টা করেছে এই অভিশাপ থেকে রক্ষা পাওয়ার জন্য, কিন্তু কোনো কাজ হয়নি, যার ফলে গত 10 বছরে সেই গ্রামে কেউ মেয়ের বিয়ে দেওয়ার সাহসী পায়নি। মেয়ে বিয়ে দিতে গেলেই সেই নববধূর লাশ পাওয়া যেত পরদিন সকালে। এরপরেই সেই গ্রামে পুলিশ অফিসার মিনা চলে আসে, যার সামনেও ঠিক একই ঘটনা ঘটে। আর এরপরেই সে এই বিষয়টা তদন্ত করতে শুরু করে। তো এরপরে কি বের হয়েছিল? এটা কি অভিশাপ ছিল নাকি ছিল কোনো সাইকোর কাজ? সেটাই দেখানো হবে আজকের গল্পে। তো আজ এক্সপ্লেন করতে চলেছি সাসপেন্স থ্রিলার তেলুগু ওয়েব সিরিজ ভিরাটাপাল্লাম পিসি মিনা রিপোর্টিং। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতে 1980 সালে ভিরাটাপাল্লাম গ্রামকে দেখানো হয়। রাতের বেলা গ্রামে একটি মেয়ের বিয়ে হচ্ছিল। আর এখানে বিষয়টা হচ্ছে, সাধারণত মেয়েরাই বরপক্ষকে টাকা দিয়ে অর্থাৎ যৌতুক দিয়ে বিয়ে করতে হয়, কিন্তু এখানে ঘটনা ঘটছে উল্টোটা। ছেলেটাই বিয়ের জন্য মেয়ে পক্ষকে যৌতুক দিয়েছে, আর এই জন্যই বিয়েতে রাজি হয়েছে। অন্যদিকে মেয়েটিকে খুব টেন্স দেখাচ্ছিল, তাকে দেখে মনেই হচ্ছিল সে এই বিয়েতে রাজি ছিল না একদমই। এদিকে নববধূর পাশে গ্রামের সব মহিলারা চলে এসেছিল এবং তারা বিভিন্ন রীতিরেওয়াজ করতে থাকে। ঠিক তখনই সেই গ্রাম প্রধানের মেয়ে ভূমি সেখানে চলে আসে। ভূমি যেহেতু প্রেসিডেন্টের মেয়ে ছিল, তাই গ্রামের প্রত্যেকটা বিয়ে হওয়ার সময় ভূমি চলে আসতো সেই সব বিয়েতে এবং নববধূর পাশে বসেই সে হাসি মজা করতে থাকত। আর গ্রামের মহিলারাও তাকে নিয়েও বিভিন্ন রীতিরেওয়াজ করত। যেহেতু সে প্রেসিডেন্টের মেয়ে ছিল, তাকে তাই নিষেধ করার মতো কেউ ছিল না। দেখা যায় সেই বিয়েতে পিদিম্মা নামের একজন মহিলা একটু লেট করে আসে। এরপরে বাকি যে রীতিরেওয়াজ ছিল সেটা পিদিম্মা শেষ করে ফেলে এবং নববধূকে বিয়ের মণ্ডপে বসিয়ে দেয়। আসলে এই গ্রামে যত বিয়ে হয় সেই শুভ কাজগুলো সবকিছুই পিদিমাই করে। কিছুক্ষণ পরেই দেখা যায় সেই গ্রামের বিয়েতে প্রেসিডেন্ট চলে আসে। আর তখনই দেখা যায় প্রেসিডেন্টের দিকে তাকিয়েছিল নার্সাই নামের একজন লোক, যে এই প্রেসিডেন্টকে দেখে অনেক জ্বলত, অর্থাৎ হিংসে করতে থাকে। নার্সাই মনে মনে ভাবে প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা তারও রয়েছে, সেও একদিন এই গ্রামের প্রেসিডেন্ট হবে, আর তখনই সে সবাইকে দেখিয়ে দেবে। এদিকে দেখা যায় ধীরে ধীরে বিয়ের কাজ শেষ হয়ে যায়, বিয়ে সম্পন্ন হয়ে যায়। আর ঠিক তখনই সেখানে নববধূর ফুপু চলে আসে। আর সে নববধূর বাবাকে অর্থাৎ তার ভাইকে বলে, তুমি এটা কেন করলে? এই বিয়েটা এখনই বন্ধ করো। তুমি জানো তোমার মেয়ে আর আমার ছেলে একে অপরকে ওরা অনেক ভালোবাসে, কিন্তু তারপরও তুমি তোমার মেয়েকে অন্য জায়গায় কেন বিয়ে দিলে? আর তুমি এই কথাটা আমাকে একবারের জন্য বলোনি কেন? আর এই জন্যই বোঝা যাচ্ছিল নববধূ এই বিয়েতে একমত ছিল না, রাজি ছিল না। অন্যদিকে মেয়ের বাবা টাকার লোভে অর্থাৎ যৌতুকের লোভে মেয়েটিকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়। এদিকে মেয়ের ফুপুর কাছে মেয়ের মা চলে আসে। সেই মহিলা বলে, এখন তো ওদের বিয়ে হয়ে গেছে, এখন তো আর কিছু করার নেই। তুমিও মন থেকে ওদেরকে আশীর্বাদ করো যাতে ওরা ওদের জীবনটা শান্তিতে কাটাতে পারে। ঠিক তখনই মেয়েটি রক্তবমি করে সেখানেই মারা যায় সবার চোখের সামনে। এটা দেখে সবাই হতবাক হয়ে যায়। সবাই বুঝে ফেলে মেয়েটি বিষ খেয়ে সুইসাইড করেছে। যেহেতু তার ভালোবাসার মানুষের সাথে তাকে বিয়ে দেওয়া হয়নি, তাই মেয়েটি অন্য কারোর সাথে সংসার করার থেকে মৃত্যুকেই বেছে নিয়েছে। সিন কাট হয়ে যায়। ঘটনা চলে আসে 10 বছর পরে, অর্থাৎ 1990 সালে, যেখানে ভিরাটাপাল্লাম গ্রামে বাস দিয়ে মিনা এবং তার মা সেই গ্রামে আসছিল। মিনা একজন পুলিশ কনস্টেবল, আর পুলিশের চাকরিতে ট্রান্সফার বিষয়টা সাধারণ। আর এই গ্রামেই মিনার ট্রান্সফার হয়েছে। মিনার মা মিনাকে বলছিল, সব মায়েরই একটা স্বপ্ন থাকে, তার মেয়ের একটা ভালো ঘরে বিয়ে হবে, কিন্তু তুমি তোমার এই চাকরির জন্য আমাকে এই গ্রামে ওই গ্রামে কয়েকদিন পরপরই ঘোরাতে থাকো। জানি না কবে তোমার বিয়ে হবে আর কি আছে তোমার কপালে। এরপরে বাস কন্ট্রাক্টর সেখানে চলে আসে আর তাদের কাছে বাসের টিকিট চায়। তারা দুজনই ভিরাটাপাল্লামের টিকিট দেয়। ভিরাটাপাল্লামের টিকিট দেখার পরেই সেই বাস কন্ট্রাক্টর অবাক হয়ে যায়। সে বলতে থাকে, আমি সব সময় দেখেছি সেই ভিরাটাপাল্লাম গ্রাম থেকে সবাই চলে যেতে, কিন্তু এই প্রথম কোনো মেয়েকে দেখলাম সেই ভিরাটাপাল্লাম গ্রামে যাওয়ার জন্য। মিনা এবং তার মা বাস কন্ট্রাক্টরের কথা কিছুই বোঝে না, তাই তারা আর কিছু জিজ্ঞেস করে না। কিছুক্ষণ পরেই তারা সেই গ্রামে চলে আসে। গ্রামের ভেতরে ঢোকার পরেই মিনা এবং তার মাকে গ্রামবাসীরা
কৌতূহলী দৃষ্টিতে দেখতে থাকে। মিনার মা মিনাকে জিজ্ঞেস করে, এরা আমাদের এভাবে কেন দেখছে, যেন মনে হয় আগে কখনো কোনো মানুষ দেখেনি। মিনা বলে, আরে মা, তুমি টেনশন করছো কেন? আমরা এই গ্রামের নতুন, তাই তারা আমাদের দেখছে। এরপরে মিনা এবং তার মা সেই বাড়িতে চলে আসে যেখানে তারা ভাড়া থাকবে। সেই বাড়ির মালিক মিনাকে দেখার পরে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অবিবাহিত। তুমি কি এই গ্রামের ব্যাপারে সবকিছু জানার পরে এই গ্রামে এসেছো? মিনা আর তার মা আবারও কিছুই বুঝতে পারে না। তারা যখনই মালিককে এ বিষয়ে জিজ্ঞেস করে, সেই বাড়ির মালিক কথা ঘুরিয়ে ফেলে। সেই বাড়িতে থাকার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশন বলে সেই লোকটা সেখান থেকে চলে যায়। এরপরেই কিট্টু নামের একজন চায়ের দোকানদারওয়ালাকে দেখানো হয়, যার চায়ের দোকান পুলিশ স্টেশনের পাশেই ছিল। সে হঠাৎ করেই সেখানে মিনাকে আসতে দেখে। মিনাকে প্রথম দেখাতে কিট্টু পছন্দ করে ফেলে। এছাড়া সেখানে আশেপাশের মানুষগুলো মিনাকে অদ্ভুতভাবে দেখতে থাকে, কারণ এই গ্রামে প্রথমবারের মতো একজন মহিলা পুলিশ এসেছে, তাই তাদের কৌতূহলের শেষ নেই। এদিকে মিনা চলে আসে পুলিশ স্টেশনে এবং হেড কনস্টেবলকে তার জয়নিং লেটার দেয়। হেড কনস্টেবল বলে, এসআই স্যার এখনো থানায় আসেনি, আসলে তুমি তাকে জয়নিং লেটারটা দিয়ে দিও। কিছুক্ষণ পরে একজন লোক সেই থানায় চলে আসে আর সবাইকে নিজের বিয়ের কার্ড দিতে শুরু করে। হেড কনস্টেবল কিছুক্ষণ পরেই মিনাকে বলে, এই জায়গায় তুমি বদলি হয়ে এখানে এসেছো। মিনা তাকে কংগ্রেচুলেশন জানায় আর এরপরে জিজ্ঞেস করে, আপনি এখান থেকে কি বিয়ের জন্য ট্রান্সফার হয়েছিলেন? লোকটা বলে, হ্যাঁ, শুধুমাত্র বিয়ে করার জন্যই এই গ্রাম থেকে ট্রান্সফার হয়ে গেছি। আপনি হয়তো এই গ্রামের ব্যাপারে জানেন না, আর আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি বিবাহিত, তাই আপনি যদি বিয়ে করার চিন্তা ভাবনা করেন তাহলে এখনই এই গ্রাম থেকে ট্রান্সফার হয়ে যান। মিনা তার কথা বুঝতে পারে না। মিনা জিজ্ঞেস করে, কেন এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে কেন বিয়ে করার জন্য? তখনই অন্য একজন পুলিশ অফিসার বলে, আসলে গত 10 বছর ধরে এই গ্রামে কোনো মেয়ের বিয়ে হয়নি। মিনা অবাক হয়ে যায় আর বলে, কেন এই গ্রামে বিয়ে করাটা কি অন্যায়? সেই পুলিশ কনস্টেবল বলে, অন্যায় অত্যাচার কিছুই নয়, বরং এটা এই গ্রামের অভিশাপ। যদি কোনো ছেলে বা মেয়ে এই গ্রামে বিয়ে করে, বিয়ের রাতেই নববধূ মারা যায়। কথাটা শুনে অবাক হয়ে যায় মিনা। কিছুক্ষণ পরে এসআই চলে আসে। মিনা তার জয়নিং লেটারটা দেওয়ার জন্য তার কাছে চলে যায়। তখনই এসআইয়ের কাছে সে প্রেসিডেন্টের বাসা থেকে কল আসে। প্রেসিডেন্ট তাকে কল করে আর বলে তাকে তার বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু সেই এসআইয়ের গ্যাসের প্রবলেম ছিল, সে অসুস্থ বোধ করছিল। এই জন্য সেই এসআই বলে এখন সে যেতে পারবে না, তার একজন লোককে সে পাঠিয়ে দেবে। সেই এসআইয়ের সামনে তখন মিনা ছিল, তাই সে মিনাকে বলে, তুমি এখনই চলে যাও আর সেই প্রেসিডেন্টের বাড়িতে যে সেই কেসটা ডিল করো। এরপরে এসআই কিট্টুকে সেখানে ডেকে পাঠায়। কিট্টু আসার পরেই মিনাকে এসআই বলে ওর নাম কিট্টু, পাশেই চায়ের দোকানদার আর পুলিশের কাজে ছোটখাটো সাহায্য করে। তুমি শুধু ওর সাথে প্রেসিডেন্টের বাড়িতে যাও, বাকি কাজ ওই করে নেবে। কিট্টু জিজ্ঞেস করে, স্যার এবারের কেসটা কি? এসআই বলে, প্রেসিডেন্টের ছেলে কল করেছিল, আর তুমি তো জানো কি করতে হবে। কিট্টু বলে, স্যার এটা তো রোজগারের কাজ। মিনাকে বলে, আপনি আমার সাথে চলুন। এরপরে সেই নার্সাইকে দেখানো হয় যে এখন একজন ভূমিদস্যু হয়ে গেছে, অর্থাৎ অন্য গ্রামের মানুষদের সে টাকা ধারে দিত এবং সেই টাকা পরিশোধ করতে না পারলে তাদের জমিজমা বাড়িঘর সে নিজের নামে জোর করে লিখিয়ে নিত। এই নার্সায়ের একটি কাঠকাটার ফ্যাক্টরিও ছিল আর সেখানে রাঙ্গা নামের একটি ছেলে কাজ করত। নার্সায়ের রাঙ্গাকে সবসময় অফার দেয় যে এই গ্রামে থাকলে তার কখনোই বিয়ে হবে না, এর চাইতে ভালো রাঙ্গা নার্সায়াকে তার বাড়ি ঘর জমি জমা লিখে দিয়ে এবং সে যে টাকা পায় সেই টাকা নিয়ে অন্য গ্রামে চলে যাক, সেখানে বিয়ে করে সংসার শুরু করুক। কিন্তু রাঙ্গা তার বাপদাদার এই বাড়িকে অনেক বেশি ভালোবাসত, এজন্য সবসময় সে নার্সাইকে বলে যে কখনো এই বাড়ি ছেড়ে সে যাবে না, এই গ্রামে তার বাপদাদার ভিটের উপরেই সে বিয়ে করবে এবং সংসার করবে। এদিকে কিট্টু মিনাকে প্রেসিডেন্টের বাসায় নিয়ে আসে আর সেই বাড়িতেই প্রেসিডেন্টের ছেলে মিনাকে দেখার পরে জিজ্ঞেস করে এ কে। কিট্টু মিনার ব্যাপারে বলতে থাকে। মিনা বলে, আমি এখানে নতুন কাজের জন্য এসেছি, কেস কি সেটা বলুন। প্রেসিডেন্টের ছেলে বলে, আমার বাবার স্বর্ণের কারা চুরি হয়ে গেছে, আর এই কারটা যে শুধু স্বর্ণের সেটা নয়, বরং এটা আমাদের গ্রামের একটা পরম্পরা। আমার বাপদাদার আমল থেকে এটা এভাবেই চলে আসছে। ঘরের মন্দিরে রাখা হয়েছিল, মন্দিরের পাশে থেকে চুরি হয়ে গেছে। মিনা এরপরে বাড়ির ভেতরে থাকা সেই মন্দিরটাকে খুব ভালো করে দেখে। মিনা দেখতে পায় সেই মন্দিরে অনেক স্বর্ণের জিনিসই রয়েছে, কিন্তু চুরি হয়েছে শুধুমাত্র সেই কারাটা। মিনা প্রেসিডেন্টের বড় ছেলেকে জিজ্ঞেস করে এই বাড়িতে কে কে থাকে। প্রেসিডেন্টের ছেলে বলে, আমি, আমার বাবা, 3 জন কাজের লোক আর আমার ছোট বোন ভূমি। এই ভূমিকে তো নিশ্চয়ই চিনতে পেরেছেন, যে বিয়েতে সব নববধূর পাশে যেয়ে বসে থাকতো।
প্রেসিডেন্টের ছেলে বলে, আপনি আমাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করুন, শুধু আমার বোন ভূমিকে ছাড়া। কিন্তু তারপরেও মিনা দেখা যায় ওপরতলায় ভূমির রুমে চলে যায়। ভূমির রুমে যাওয়ার পরে দেখতে পায় মিনা সেই রুম জুড়ে পুরোটাই জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। তখনই সেখানে ভূমি চলে আসে আর রেগে গিয়ে মিনাকে জিজ্ঞেস করে, তুমি আমার রুমে কি করছো? এখনই বের হয়ে যাও। তখনই প্রেসিডেন্টের ছেলেও সেখানে চলে আসে আর মিনাকে ধমকে নিচে নিয়ে যায় আর বলে, তোমাকে তো বলেছিলাম যে আমার বোন ভূমির সাথে তুমি কথা বলতে পারবে না, কেন ওর ঘরে গেছো? তুমি এই গ্রামে প্রথমবার, তাই তোমাকে মাফ করে দিচ্ছি। ঠিক তখনই সেখানে কিট্টু চলে আসে আর মিনাকে বলে, ম্যাডাম, সেই কারাটা কে চুরি করেছে আমি জেনে ফেলেছি। কিট্টু একজন কাজের লোককে দেখিয়ে বলে, ওই কারা চুরি করেছে। প্রেসিডেন্টের বড় ছেলে তাকে মারতে শুরু করে। মিনা কিট্টুকে বলে, ও কারা চুরি করেনি। কিট্টু বলে, ম্যাডাম আমি জানি। ঠিক তখনই ভূমি সেখানে চলে আসে আর তার ভাইকে বলে, ভাই ওকে মেরো না, আমি কারাটা নিয়েছিলাম। এছাড়া সেই কারাটা আমার বাবা পড়ার উপযুক্ত নয়, যে নিজের পরিবারের খেয়াল রাখতে পারে না, যার কাছে নিজের পরিবারের কোনো গুরুত্ব নেই, সে এত বড় সম্মানের একটা জিনিস কখনোই পড়তে পারে না। তখনই প্রেসিডেন্টের বড় ছেলে মিনাকে বলে, এটা আমাদের পারিবারিক সমস্যা, আপনি এখান থেকে চলে যান। সেখান থেকে আসার সময় মিনা কিটুকে জিজ্ঞেস করে, সেই বাড়িতে কি সমস্যা? কিটু বলে, আসলে সেই বাড়িতে যাই হয় সেটা ভূমির জন্যই হয়, ভূমি এসব কিছু করে। আর সেই বাড়িতে যাই হোক না কেন, প্রেসিডেন্টের ছেলে সেটার দোষ শুধুমাত্র কাজের লোকদেরই দেয়। আসলে প্রতিদিনই ভূমি তার বাবার কিছু না কিছু জিনিস চুরি করে আর প্রেসিডেন্টের ছেলে থানায় কমপ্লেন করে। আমি সেখানে যাই আর এভাবেই সেটার সমাধান করি। কিট্টু এরপরে মিনাকে তার চায়ের দোকানে নিয়ে যায় এবং তার চা খাওয়ায়। কিট্টুর হাতে চা খাওয়ার পরে মিনা তার চায়ের অনেক প্রশংসা করে। তখনই হেড কনস্টেবল সেখানে চলে আসে আর কিট্টুর ব্যাপারে মিনাকে বলতে শুরু করে। হেড কনস্টেবল বলে, কিট্টু প্রথমে একজন চোর ছিল, বারবার চুরি করে ধরা পড়ত, আর সে যাতে বারবার চুরি না করে তাই তার জীবিকা নির্বাহের জন্য আমরা এই চায়ের দোকানটি তাকে খুলে দিয়েছি। কথাটা শুনে কিট্টু একটু লজ্জা পায়। আসলে সে মিনার প্রেমে পড়ে গিয়েছিল, কিন্তু মিনার সামনে প্রথম দিনেই কিট্টুর বাণিজ্যোৎসব শেষ করে দিল এই হেড কনস্টেবল। এদিকে সেই রাঙ্গাকে দেখা যায় মাল্লি নামের একজন পতিতার কাছে আসে এবং তারা সেখানে ঘনিষ্ঠ হয়। মাল্লি তাকে বলে, কি ব্যাপার, তুমি আজকে দিনেই আমার কাছে চলে আসলে? রাঙ্গা তার পকেট থেকে একটি মঙ্গলসূত্র বের করে আর বলে, এই মঙ্গলসূত্রটা আমার কাছে 10 বছর ধরে রয়েছে। আমি সবসময় চেয়েছি আমারও বিয়ে হবে, আমারও একটা পরিবার হবে, আর আমার পরিবার নিয়ে আমি আমার বাপদাদার বসত ভিটেতেই থাকবো। কিন্তু এই গ্রামের অভিশাপের জন্য আমি সেটা করতে পারছি না, আর সেই সুযোগটা নিচ্ছে নার্সায়া। অন্যদিকে আমার স্বপ্নই রয়ে গেল। এদিকে নার্সায়া আমার বাড়ি আর জমি দখল করার জন্য উঠে পড়ে লেগেছে। তখন সেই মাল্লি বলে, এতে নার্সায়ার দোষ কি? এই গ্রামে তোমাকে কে বিয়ে করবে? আর অন্য গ্রাম থেকে কোনো মেয়ে বিয়ে করে এই গ্রামেও আসবে না। তুমি অন্য গ্রামে যেয়ে বিয়ে করে সংসার পাতো। রাঙ্গা বলে, আমি কোথায় যাব? আর অন্য গ্রামে যেয়ে আমি কি করব? আমার শৈশব কেটেছে এই গ্রামে, আমার আপনজনরা এই গ্রামে, আমি কোথায় যাব? মাল্লি বলে, আসলে জীবনে কোনো সময় কিছু পেতে হলে অনেক সময় অনেক কিছু হারাতে হয়। এই যে আমাকেই দেখো, আমার অনেক স্বপ্ন ছিল আমার ছোট্ট একটা সংসার হবে, আর আমি সেই সংসারটা খুব ভালোভাবে করব, কিন্তু আমার জীবনের এই পরিণতি হলো। সবার স্বপ্ন সবসময় পূরণ হয় না, অনেক সময় অনেক কিছু অপূর্ণই থেকে যায়। এই কথা শোনার পরে রাঙ্গা বলে, চলো মালি, আমরা বিয়ে করে নেই। মালি বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আর তুমি এখন মদ খেয়েছো, মদের নেশায় এগুলো বলছো। কিন্তু রাঙ্গা তাকে বোঝায়। মালি তখন বুঝতে পারে যে রাঙ্গা মদের নেশায় নয়, বরং সত্যি সত্যি তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। আর অবশেষে মাল্লিও তাতে রাজি হয়ে যায়। মাল্লি আর রাঙ্গা সিদ্ধান্ত নেয় তারা আজকেই বিয়ে করবে। রাঙ্গা আর মাল্লি তারা মন্দিরে চলে আসে। দেখা যায় মন্দিরে তখন সবাই ছিল, প্রেসিডেন্ট, নার্সায়া, মিনা, তার মা, পুরোহিত সহ গ্রামের আরো অনেকেই। আসলে সেখানে একটা পুজো হচ্ছিল। তখনই রাঙ্গা সেখানে চলে আসে আর প্রেসিডেন্ট আর পুরোহিতকে বলে, আমরা বিয়ে করব, আমাদের বিয়ে পড়িয়ে দিন। প্রেসিডেন্ট আর নার্সায়া রাঙ্গাকে বকাঝকা করতে থাকে আর বলে, তুই কি পাগল হয়ে গেছিস? মদ খেয়ে কি সব আবল তাবল বলছিস? বিয়ে করলে তুই তোর নিজের জীবনটাও নষ্ট করবি, আর সাথে সাথে এই মেয়ের জীবনটাকেও হুমকির মধ্যে ফেলবি। নার্সায়া বলে, আর তুই এই মাল্লিকে বিয়ে করবি? তোর কি একটু লজ্জা করছে না? রাঙ্গা বলে, গ্রামের সব পুরুষেরাই মাল্লির কাছে যায়, তাতে লজ্জার কোনো কিছু নেই। আর আমি যখন এই মাল্লিকে বিয়ে করতে চাচ্ছি তখন সেটা লজ্জার বিষয়, তাই না? প্রেসিডেন্ট বলে, ঠিক আছে, তোরা যখন বিয়ে করতেই চাইছিস পাশের গ্রামে যেয়ে বিয়ে কর। মিনাও সেখানেই ছিল। মিনা বলে, ওরা দুজনেই প্রাপ্তবয়স্ক, ওরা যদি বিয়ে করতে চায় আপনারা কেন বাধা দিচ্ছেন?
ওদেরকে বিয়ে করতে দিন। গ্রামবাসীরা তখন বলতে থাকে, সমস্যাটা আমাদের হবে না, সমস্যাটা মাল্লির হবে, কারণ এই গ্রামে কোনো মেয়ে বিয়ে করলেই নববধূ বাসর রাতেই মারা যায়। গত 10 বছরে 7 জন নববধূ ঠিক একইভাবে মারা গেছে। কোনো বিয়েই সম্পূর্ণ হয়নি আজ পর্যন্ত, আর এরপর থেকে এই গ্রামে বিয়ে নিষিদ্ধ। ঠিক তখনই রাঙ্গায় হঠাৎ করেই সবার সামনে মঙ্গলসূত্র পরিয়ে দেয় মাল্লিকে, সবার কথা অমান্য করে। গ্রামবাসীরাও অবাক হয়ে যায়। যাই হোক, রাঙ্গা মাল্লিকে নিয়ে তার বাড়িতে চলে আসে, আর বাড়িতে আসার পরেই যেহেতু রাঙ্গা মদ খেয়েছিল, সে ঘুমিয়ে পড়ে। এটা দেখার পরে মাল্লিও আর চাইছিল না তাকে ডিস্টার্ব করার জন্য, এই জন্য সে নিচে ঘুমিয়ে পড়ে। কিন্তু ঘুমাতে যাওয়ার সময় তার মনে পড়ে গ্রামবাসীদের সেই কথা। সে ভাবতে থাকে, সত্যি কি এই গ্রামটা অভিশপ্ত, আর সত্যি কি আজ রাতে আমি মারা যাব? সে প্রচণ্ড ভয় পেয়ে যায়, তার পানি তৃষ্ণা পায়। পানি খেতেই যে পটের ভেতরে সে পানি দেখতে পায় না। রাতের বেলার সাথে সাথে মাল্লি বাইরে বের হয়, কয়েকটি বাড়িতে পানি চায়, কিন্তু সেই গ্রামবাসীরা পানি দেয় না, কারণ সেই অভিশাপ যদি তাদের ঘরেও চলে আসে। এরপরে একটা সময় মাল্লি চলে আসে মিনার বাড়িতে। বাড়িতে দরজা নক করাতেই মিনার মা তাকে ভেতরে নেয় এবং পানি খেতে দেয়। পানি পানের পরে মাল্লি বলে, এই গ্রামের অনেকগুলো ঘরে গেছি, কেউ আমাকে এক ফোঁটাও পানি দেয়নি, শুধুমাত্র আপনি আমাকে পানি দিলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মিনার মা বলে, আরে কোনো সমস্যা নেই, আমরা একই গ্রামে থাকি, সাহায্য তো করতেই হবে, তোমার যদি কখনো কিছু প্রয়োজন হয় নির্দ্বিধায় আমার কাছে চলে আসবে। মাল্লি বলে, আসলে আমি এমনিতেই হঠাৎ করেই রাঙ্গার সাথে চলে এসেছি, কোনো শাড়ি আনিনি, আপনি কি আপনার পুরাতন একটা শাড়ি আমাকে দিতে পারবেন? মিনার মা বলে, আরে পুরাতন কেন, আমি আমার মেয়ের জন্য নতুন শাড়ি কিনে রেখেছিলাম, কিন্তু আমার মেয়ে তো বিয়ে করবে না, আর তুমি নববধূ, এই নতুন শাড়িটা নাও আর এটা গিয়ে পরো। এতে অনেক খুশি হয় মাল্লি। পরদিন সকালবেলাতেই মাল্লিকে গোসল করতে দেখা যায়, অর্থাৎ সে মারা যায়নি। মিনার মায়ের দেওয়া সেই নতুন শাড়িটা পরে সে রেডি হয়ে যায়। এদিকে নেশা করে ঘুমানোর পরে ঘুম ভাঙে রাঙ্গার। বাইরে আসার পরে গ্রামবাসীদের সাথে কথা বলার পরে হঠাৎ করেই তার মনে পড়ে রাঙ্গা গতকালকে মাল্লিকে বিয়ে করেছে। সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। মাল্লি জীবিত আছে কিনা সেটা দেখার জন্য ভেতরে যায়। সে মাল্লিকে জীবিত দেখে আরো ভয় পেয়ে যায়, আর সাথে সাথে কাপড় চোপড় গুছিয়ে বাইরে বের হয়ে পড়ে সেই গ্রাম থেকে চলে যাওয়ার জন্য। মাল্লি তাকে ফেরানোর অনেক চেষ্টা করে, এসব আসলে কিছুই নয়, আমার কিছুই হয়নি, দেখো, কিন্তু রাঙ্গা তারপরেও কথা শোনে না। রাঙ্গা বলে, মদের নেশায় আমি অনেক বড় ভুল করে ফেলেছি, এখনই চলো পাশের গ্রামে চলে যাব। সে মাল্লিকে নিয়ে বের হয়ে পড়ে। ঠিক তখনই মাল্লি রক্তবমি করে সেখানেই মারা যায়। সব গ্রামবাসীরা সেখানে চলে আসে, মাল্লি সেখানেই কাতরাতে থাকে, কিন্তু কেউ মাল্লিকে সাহায্য করে না। মিনা সেখানে চলে আসে আর মাল্লিকে সাহায্য করার চেষ্টা করে। সে সবাইকে বলে, তাড়াতাড়ি আমাকে একটু সাহায্য করুন, মাল্লিকে হসপিটালে নিয়ে যেতে হবে, কিন্তু কেউ তাকে সাহায্য করে না, না রাঙ্গা না কিট্টু, কেউ না। মিনার হাতেই মাল্লির মৃত্যু হয়। মিনা প্রচণ্ড রেগে যায় আর গ্রামবাসীদের বলে, শুধুমাত্র আপনাদের অন্ধবিশ্বাসের কারণেই আজকে আরও একটি মেয়ের মৃত্যু হলো। গ্রামবাসীরাও মিনাকে বলতে থাকে, হসপিটালে নিলেও ওকে বাঁচানো যেত না, আসলে তুমি এই গ্রামের নতুন, তাই এই গ্রামের অভিশাপ সম্পর্কে তুমি কিছুই জানো না। এরপরেই দেখা যায় মাল্লির লাশটা গ্রামের বাইরে নিয়ে সৎকার করা হয়। এদিকে পূজারি চলে আসে প্রেসিডেন্টের কাছে আর তাকে গ্রামের আসন্ন ফেস্টিভ্যালের কথা বলে এবং সেখানে যে যে ব্যবস্থা নেওয়া হবে সেটার কথাও বলে। এছাড়া সেই পূজারি প্রেসিডেন্টকে বলে, গ্রামের নতুন মানুষ এসেছে আর এই জন্য গ্রামের অবস্থাও উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, নতুন আরও একটা মৃত্যু হলো, এই মৃত্যুর বিষয়টা আগে খেয়াল রাখলে হয়তোবা মেয়েটা মারা যেত না, আপনি এই দিকটা একটু খেয়াল রাখবেন। প্রেসিডেন্ট বলে, ঠিক আছে। এদিকে মিনা মাল্লির মৃত্যুটা কোনোভাবেই ভুলতে পারছিল না। সে চলে আসে এসআইয়ের কাছে আর বলে, স্যার, আমি জানি মাল্লির মৃত্যুটা কোনো স্বাভাবিক বা প্রাকৃতিক মৃত্যু নয়, এটা অবশ্যই কেউ খুন করেছে তাকে, আর আমি এই কেসটা ইনভেস্টিগেশন করতে চাই, তাহলে খুনি অবশ্যই সামনে চলে আসবে। মাল্লির মৃত্যুর পিছনে কে আছে আমি সেটা খুঁজে বের করতে চাই। এসআই বলে, দেখো মিনা, মাঝে মাঝে কোনো বিষয়ে নাক না গলানোই ভালো, এছাড়া কোনো কমপ্লেন ছাড়া আমরা কিভাবে এই কেসটা ইনভেস্টিগেশন করব, আর এর জন্য তো একটা এফআইআর ফাইল করতে হবে, কেউ তো সেই এফআইআরটাও লিখবে না, তাহলে আমরা কি করব? এখান থেকে যাও, সময় নষ্ট করুন আমার। এভাবে বকাঝকা করে মিনাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। মিনা চলে আসে কিট্টুর চায়ের দোকানে। মিনা কিট্টুকে বলতে থাকে, আমি ভেবেছিলাম তুমি পুলিশকে সহায়তা করো, তুমি ভালো মানুষ, কিন্তু কালকে তোমার সামনে মাল্লি মারা গেল, আমি সাহায্য চাইলাম, বাকিদের মতো তুমিও সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে, একটা বারের মতো সাহায্য করলে না। তখনই সেখানে হেড কনস্টেবল চলে আসে আর মিনার পুরো কথা শুনে সে তাকে একটি সত্যি বলতে থাকে।
আসলে ওয়েব সিরিজের শুরুতে যে মেয়েটি রক্তবমি করে মারা গিয়েছিল সেটা আর কেউ নয়, কিট্টুর বোন। আর কিট্টুর বোনের মৃত্যুর পরেই নববধূদের এই মারা যাওয়ার রীতিটা শুরু হয়েছে। কিট্টুর বোন মারা যাবার পরে সবাই ভেবেছিল কিট্টুর বোন সুইসাইড করেছে, কিন্তু কিছুদিন পরে আরও একটি বিয়ে হওয়ার পরেও সেই নববধূ বিয়ের রাতেই মারা যায় ঠিক একই রকম ভাবে। আর এতে করেই সবাই বুঝে যায় যে এটা একটা অভিশাপ। আর এরপরে এই অভিশাপ তাড়ানোর জন্য অনেক কিছু করা হয়, কিন্তু কোনো কিছুতেই কিছু হয়নি। প্রত্যেকবার এই গ্রামে বিয়ে হওয়ার পরে নববধূ ঠিক একই রকমভাবে মারা গেছে। গ্রামবাসীরা এখন আতঙ্কের মধ্যে থাকে। তারা তাদের ছেলে মেয়েদের বিয়ে অন্য গ্রামে নিয়ে যেয়ে করায়। একটি মেয়ে তো অন্য গ্রামে যে বিয়ে করেছিল, সেই গ্রামে কিছুদিন থাকার পরে সে প্রেগনেন্ট হয়েছিল। অবশেষে তার ডেলিভারি হওয়ার পরে সেই মেয়েটি বাচ্চা নিয়ে এই গ্রামে ফিরে এসেছিল। তখন সে একেবারে সুস্থই ছিল, কিন্তু এরপরে হঠাৎ করেই সেই মেয়েটিও রক্তবমি করে মারা যায়। আর এরপরে থেকেই এই গ্রামে বিয়ে একেবারে নিষিদ্ধ হয়ে গেছে। আর সেই থেকে এই গ্রামের মানুষের মনের ভেতরে এই অভিশাপের ভয় ঢুকে গেছে। এতদিন ধরে এই অভিশাপ এই গ্রামকে এভাবেই গ্রাস করে খাচ্ছে। গ্রামবাসীরাও সেটাই জেনে এসেছে, কিন্তু এর ভেতরে হঠাৎ করেই এই গ্রামবাসীরা চাইলেও তোমাকে সাহায্য করতে পারবে না। তাই কিট্টুও সবার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, তোমাকে সাহায্য করেনি। এদিকে বিকেলবেলাতে প্রেসিডেন্ট চলে আসে মিনার বাড়িতে। মিনার মাকে বলে, আমার ছেলের জন্য আমি আপনার মেয়েকে পছন্দ করেছি, আমি চাই আপনার ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য। মিনার মা বলে, আমি আমার মেয়েকে বিয়ে দিতে চাই, আর আপনি যেহেতু আপনার ছেলের জন্য বিয়ের কথা নিয়ে এসেছেন আমি অনেক খুশি হয়েছি, কিন্তু গতকালকে এই গ্রামের আসল রূপ আমি দেখেছি। এরপরে কোনোভাবেই আমি আমার মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না। আমি আমার মেয়েকে এই গ্রামে বিয়ে দেব না। দুঃখিত, আমাদের ক্ষমা করুন। মিনাও বুঝতে পারে এটাই সুযোগ। সে যদি মাল্লির কেসটা ইনভেস্টিগেশন করতে চায় তাহলে এই সুযোগটা তাকে নিতেই হবে। মিনা বলে, আমি এই বিয়েতে রাজি। তখন প্রেসিডেন্ট বলে, আরে এটা তো খুবই খুশির খবর। প্রেসিডেন্ট খুশি হয়ে বলে, আমি ধুমধাম করে পাশের গ্রামে তোমাদের বিয়ে দেব। মিনা বলে, না, যদি বিয়ে করতে হয় তাহলে আমি এই গ্রামেই করব। কথাটা শুনে আরো বেশি চমকে ওঠে মিনার মা এবং প্রেসিডেন্ট। বাড়িতে আসার পরে প্রেসিডেন্ট তার ছেলেকে বলে, আমি তোমার বিয়ে মিনার সাথে ঠিক করে দিয়েছি। কিন্তু সুজয় বলে, বাবা, আমি এই বিয়ে এখন করতে পারবো না, আগে আমার বোনের বিয়ে হবে, তারপরে আমি বিয়ে করব। প্রেসিডেন্ট বলে, সেই মেয়েটা আমাদের গ্রামের অভিশাপের ব্যাপারে জানে, তারপরেও সে বিয়ে করতে রাজি হয়েছে, তাই এই বিয়েটা আমি দেবই। অন্যদিকে তখনই সেখানে ভূমিকে দেখা যায়। সে রেগে তার বাবা আর ভাইয়ের দিকে তাকিয়েছিল। তাকে দেখে বোঝাই যাচ্ছিল সে এই বিয়েতে রাজি নয়। আর তার অবস্থা দেখে মনে হচ্ছিল সে অসুস্থ, মানসিকভাবে বিকারগ্রস্ত। মিনা সবসময় সেজেগুজে তার বাড়িতেই থাকতো, কারোর সাথে তেমন কথাও বলতো না। আর এটা নিয়ে প্রেসিডেন্ট বা তার ছেলে কারো কাছেই কোনো কিছু বলে না। ভূমিকে দেখা যায় সে তার ঘরের ভেতরে চলে আসে এবং একটা ডিভিডি প্লেয়ার চালিয়ে সেটা দেখতে থাকে। আর সেটার সাউন্ড শুনে বোঝা যাচ্ছিল সেটা একটা বিয়ের ক্যাসেট, অর্থাৎ কারো বিয়ের ক্যাসেট সে দেখছিল। এদিকে মিনার মা মিনার কাছে আসে আর বলে, মিনা, তুমি আমাকে সত্যি করে বলো তো, এই বিয়েতে তুমি কেন রাজি হয়েছ? এই বিয়েটা হওয়ার পরে তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে থাকবো? এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমি এই বিয়েটা মানা করে দাও। মিনা তার মাকে সাহস দিতে থাকে আর বলে, আমি জানি এর পেছনে কোনো মানুষের হাত রয়েছে, আর আমি সেটা খুঁজে বের করব, তুমি টেনশন করো না। এদিকে পুরো গ্রামে এই খবরটা ছড়িয়ে পড়ে যে প্রেসিডেন্টের ছেলের সাথে মিনার বিয়ে হতে যাচ্ছে। এতে গ্রামবাসীরা প্রচন্ড ভয় পেয়ে যায়। তারা অদ্ভুত অদ্ভুত সব কথা বলতে শুরু করে। এদিকে গ্রামবাসীদের মধ্যে কিট্টুও জানতে পারে মিনার বিয়ের বিষয়টা। তার মন খারাপ হয়ে যায়, কারণ সে শুরু থেকেই মিনাকে ভালোবেসে এসেছিল। মিনা যখন তার দোকানে আসে, কিট্টু মিনাকে বলে, আমি জানি ম্যাডাম, মাল্লির মৃত্যুটা আপনি এখনো মেনে নিতে পারেননি, আর মাল্লির মৃত্যুটা ইনভেস্টিগেশন করার জন্যই আপনি এই বিয়েতে রাজি হয়েছেন, কিন্তু এই বিয়েটা আপনার জীবনের হুমকি হতে পারে। মিনা বলে, হ্যাঁ, তুমি ঠিকই ভেবেছ। মাল্লির কেসটা ইনভেস্টিগেশন করার জন্য এছাড়া আমার হাতে আর কোনো পথ খোলা ছিল না। এছাড়া মিনা কিট্টুকে একটা কাজ দেয়, বলে তার বিয়ে হওয়ার আগে এই কাজটা যেন কিট্টু করে দেয়। এরপরেই মিনা সেই গ্রামের পোস্ট অফিসে যেয়ে কারোর সাথে কথা বলতে থাকে আর বলে, আমি এখন সেখানে যেতে পারবো না, এবং সে তার গ্রামের ঠিকানাটা দিয়ে দেয় আর বলে, এই ঠিকানায় পাঠিয়ে দিন। তখনই সেই গ্রামের মহিলা পিদাম্মা সেখানে চলে আসে। তার ছেলে তাকে একটি চিঠি পাঠিয়েছিল সেটা নেয়ার জন্যই। তখনই সেখানে তার সাথে মিনার দেখা হয়। মিনার সাথে সে কথা বলতে থাকে তার বিয়ে নিয়ে। পিদাম্মা মিনাকে বলে, তুমি কেন এই গ্রামে বিয়ে করতে যাচ্ছ? শহরে যেয়ে বা অন্য কোথাও যেয়ে ধুমধাম করে বিয়ে করে ফেলো। মিনা বলে, সবাই যদি এখান থেকে এভাবে চলে যায় তাহলে গ্রামে কে থাকবে? পিদাম্মা বলে,
কি আর করব বলো, গ্রামের অবস্থাটাই এমন। এই যে দেখো, আমার একমাত্র ছেলে, কিন্তু আমি তাকে শহরে পাঠিয়ে দিয়েছি। সে সেখানেই বিয়ে করেছে, সেখানেই কাজ করে। আর আমি এই গ্রামে থাকি, গ্রামের মায়া ছাড়তে পারি না। সে আমাকে টাকা পাঠায়, চিঠি পাঠায়। তুমিও তোমার মায়ের একমাত্র সন্তান, তোমার কিছু হয়ে গেলে তোমার মায়ের কি হবে? তোমার মায়ের কথাটাও একটু ভেবো। তুমি কিছু মনে করো না, আসলে আমিও তো একজন মা, তাই তোমাকে বোঝাচ্ছি। কিন্তু মিনা তারপরও কোনো কথাই কানে নেয় না। সে তার সিদ্ধান্তে অটল থাকে যে সে বিয়ে করবে তো করবেই। যাই হোক, দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে, অর্থাৎ এর মাঝে 2 দিন পেরিয়ে গেছে। তো গ্রামের সব মহিলারা মিনা এবং তার মাকে বিয়ের আয়োজন করতে সহযোগিতা করে, অর্থাৎ সব রিচুয়াল পালন করার জন্য তারাও কাজে হাত লাগায়। এরপরেই মিনাকে এবং তার মাকে গ্রামের মন্দিরে নিয়ে যাওয়া হয়, সেখানে কিছু রীতিরেওয়াজ পালন করার জন্য। যেহেতু মিনা এবং তার মা এই গ্রামের নতুন, তাই তারা সব নিয়মকানুন জানে না। মিনা এবং তার মাকে গ্রামের মহিলারাই সেসব কিছু দেখিয়ে দিচ্ছিল। সেখানে পুরোহিত মিনাকে বড় একটা কলসি শুদ্ধ পানি দিয়ে সেই পানিটাকে একটা ত্রিশূলের উপরে ঢালতে বলে। মিনা সেটাই করে, আর এভাবে 3 বার করতে বলা হয়। আর এরপরে শেষ কলসি পানি বাড়িতে নিয়ে রাখতে হবে। এরপরে যেদিন বিয়ে হবে সেই দিন এই পানি দিয়েই মিনাকে গোসল করতে হবে। আর এর আগ পর্যন্ত মিনার কিছুই খাওয়া যাবে না। এরপরে মিনাকে বিয়ের মণ্ডপে বসানো হয়। সেখানে পুরোহিত তাকে একটা নতুন শাড়ি দেয় আর বলে সেটা পরে আসার জন্য। ঠিক তখনই সেখানে চলে আসে প্রেসিডেন্ট। সে মিনাকে তাদের বংশের ঐতিহ্যবাহী একটা হার দেয় আর সেটাও পরে আসতে বলে। কিন্তু এই হার দেওয়ার বিষয়টা ভূমির একেবারেই ভালো লাগে না। ভূমি তার বাবাকে অর্থাৎ প্রেসিডেন্টকে বলে, তুমি এই হারটা তাকে দিতে পারো না, এটা আমার মায়ের হার। প্রেসিডেন্ট বলে, হ্যাঁ, এটা আমাদের বাড়ির ঐতিহ্য, আর মিনা আমাদের বাড়ির বউ, তাই আমি ওকে এটা দিতেই পারি। অবশেষে মিনা চলে যায় শাড়ি বদল করার জন্য। কিন্তু কিছুক্ষণ সময় পেরিয়ে যাওয়ার পরেও মিনা সেই ঘর থেকে বের হচ্ছিল না। এজন্য মিনার মা এবং আরও একজন মহিলা সেখানে এসে বারবার দরজায় নক করতে থাকে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। অবশেষে কিট্টু সেখানে এসে দরজায় নক করতে শুরু করে। একটু পরে অবশেষে মিনার দরজা খোলে। দেখা যায় মিনার আসলে কিছুই হয়নি, সে সুস্থ সবলই ছিল। তখনই কিট্টু মিনার হাতে একটা চিঠি ধরিয়ে দেয়। এরপরে মিনা চলে আসে বিয়ের মণ্ডপে। এরপরে সুজয় যখন মিনাকে মঙ্গলসূত্র পরাতে যাবে, ঠিক ওই সময়টাতে মিনার বমি হতে শুরু করে। একটা সময় রক্ত বমি করতে থাকে। মিনা ঠিক সেই সময়টাতে চোখ দিয়ে কিছু একটা ইশারা করে কিট্টুকে। কিট্টু একজন কবিরাজের কাছে চলে আসে এবং কোনো এক ধরনের ওষুধ নেয়, আর সেই ওষুধটা নিয়ে এসে সে মিনাকে খাইয়ে দেয়। আর দেখা যায় সেই ওষুধ খাওয়ার পরে মিনা মোটামুটি সুস্থ হয়ে যায়। এরপরে মিনাকে হসপিটালে নিয়ে আসা হয়। হসপিটালে চিকিৎসক মিনার ট্রিটমেন্ট করার পরে বলে মিনা এখন বিপদ থেকে দূরে রয়েছে। আসলে সেই আয়ুর্বেদিক ওষুধ মিনাকে সাথে সাথে খাইয়ে দেওয়ার ফলে মিনার শরীরে বিষটা ঠিকঠাকভাবে ছড়িয়ে পড়তে পারেনি। কিছুদিন পরেই মিনা সুস্থ হয়ে থানায় চলে আসে, আর সেই এসআইকে বলে আমার কমপ্লেন রয়েছে, আমি এফআইআর ফাইল করব, কেউ আমাকে এই গ্রামের থেকেই মারতে চেয়েছে। সেই এসআই বলে তুমি তো এফআইআর ফাইল করবে, কিন্তু লিস্ট কোথায়, আমরা কোথা থেকে ইনভেস্টিগেশন করব? তখনই মিনা 2টা রিপোর্ট দেয়, ব্লাড রিপোর্ট। একটা মারা যাওয়া মাল্লির ব্লাড রিপোর্ট, আরেকটা তার নিজের ব্লাড রিপোর্ট, যাদের 2 জনের রক্তে একই ধরনের বিষ পাওয়া গেছে। তার মানে তাদের 2 জনকে একজন লোকই খুন করার চেষ্টা করেছে, যাদের মধ্যে মাল্লিকে তারা খুন করেছে। আসলে এই গ্রামে কোনো অভিশাপ নেই, বরং এই গ্রামে যত নববধূ মারা গেছে তাদের সবাইকে কোনো দুর্ধর্ষ এবং সাইকোপ্যাথ মানুষ খুন করেছে, যে এখনও এই গ্রামেই রয়েছে। এসব কিছু বলতে থাকে মিনা। এসআই অবশেষে রাজি হয় আর মিনাকে বলে ঠিক আছে, তুমি এই কেসটা ইনভেস্টিগেশন করো, আর যদি কোনো সাহায্য লাগে আমাকে বলো, আমি করব। মিনায় বাসা আসার পরে দেখতে পায় তার মা কাপড় চোপড় গোছাচ্ছে। মিনাকে তার মা বলে চলো এখনই আমরা এখান থেকে চলে যাব, এত কিছু হওয়ার পরেও এই গ্রামে কোনোভাবেই আর থাকা যাবে না, আমি তোমার জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলতে পারবো না। মিনা বলে মা তুমি তো দেখেছো এই গ্রামের মেয়েদের একের পর এক কোন এক সাইকো লোক মারার চেষ্টা করছে, আর সে এখনো এই গ্রামেই রয়েছে, আমি শুধু তাকে ধরার চেষ্টা করছি। আমরাও যদি এখান থেকে চলে যাই তাহলে এই গ্রামের কি হবে? কিন্তু কোনোভাবেই মিনার মা রাজি হচ্ছিল না। সে বলতে থাকে যতদিন না পর্যন্ত তুমি এই গ্রাম থেকে বের হয়ে যাবে ততদিন পর্যন্ত তুমি আমার সাথে কথা বলবে না। এদিকে মিনাও কেসটা ইনভেস্টিগেশন করতে শুরু করে। কিট্টুর বোন থেকে শুরু করে
মাল্লি পর্যন্ত এবং তার বিয়ে অবধি পর্যন্ত সব মেয়েদেরই সবকিছু সে চেক করে, কিন্তু কোনো লিডই খুঁজে পায় না। আর খুঁজে পাবেই বা কী করে, কারণ কেউ কমপ্লেনই করেনি। যেসব মেয়ে মারা গেছে তাদের পোস্টমর্টমও করা হয়নি, তাই এখান থেকে কোনো লিডই পাওয়া যায় না। কিট্টু বলে, ওইসব কথা বাদ দিন, আপনার বিয়ে হওয়ার সময় কি কি হয়েছে সেটা ভেবে দেখুন, মনোযোগ দিয়ে সেখানে সবকিছু ভাবুন, তাহলেই বুঝতে পারবেন গন্ডগোলটা কোথায়। তখন সবকিছু ভাবে। এরপরে মিনা বলে, তুমি তো দেখেছো বিয়েতে তেমন কোনো লোকজনই ছিল না। অন্যদিকে দুলহান সাজার পরে আমি কোনো কিছু খাইওনি। ওহ, মনে পড়েছে, শুধুমাত্র আমি এক ঘটি জল খেয়েছিলাম, সেটাও ভূমির হাতে। কিট্টু বলে, এই ভূমি সব মেয়েদেরই বিয়ে হওয়ার সময় তাদের পাশে যেয়ে বসে থাকে। মিনা বলে, কিন্তু এই ভূমিকে আমরা সরাসরি ইন্টারোগেশন করতে পারবো না, আমাদের আরও উপযুক্ত প্রমাণ চাই। এরপরে রাতে কিট্টু মিনাকে সেই প্রেসিডেন্টের বাড়ির সামনে নিয়ে যায় এবং তারা অপেক্ষা করে। এরপরে লুকিয়ে তারা দুইজন সেই বাড়ির ভেতরে ঢুকে যায়। আসলে বাড়িতে প্রেসিডেন্ট এবং ভূমি ছিল না এবং তারা দুজনেই ভূমির রুমে চলে যায়, রুমটা ভালোভাবে সার্চ করে। তখনই মিনা সেই ভিসিআরটা সেখানে দেখতে পায়। সেটা ওপেন করতেই দেখে সেটার ভেতরে যে ভিডিওটা প্লে হচ্ছিল সেটা ভূমির বিয়ের ভিডিও। অবাক হয়ে যায় যে ভূমির বিয়ে কবে হলো। ঠিক ওই সময়টাতে সেখানে ভূমি চলে আসে আর তার ভাই সুজয় চলে আসে। সুজয় মিনা এবং কিট্টুকে রাগারাগি করতে থাকে যে তারা কেন এখানে না বলে ঢুকেছে। মিনা তখন প্রেসিডেন্ট এবং সুজয়কে বলতে থাকে, আসলে আমার কেসটাতে ভূমি হচ্ছে প্রাইম সাসপেক্ট, কারণ বিয়ের সময়টাতে সে আমাকে যে পবিত্র পানি খাইয়েছিল সেটাতে বিষ মেশানো ছিল, আর সেটা খেয়েই আমার রক্তবমি হয়েছিল। ভূমি তখন বলে, কিন্তু সেই পানিটা তোমার মাই আমাকে দিয়েছিল তোমাকে খাওয়ানোর জন্য। এটা শুনে কিট্টু এবং মিনা দুজনেই অবাক হয়ে যায়। মিনা অবশেষে প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়ে তার মায়ের কাছে চলে আসে, তার মাকে জিজ্ঞেস করে। তার মাও স্বীকার করে নেয় যে হ্যাঁ, সেই পবিত্র পানি আমি ভূমিকে দিয়েছিলাম তোমাকে খাওয়ানোর জন্য, আর এরপরে আমরা নিজেরাও সেই পানি পান করেছিলাম। এটা শুনে ভূমি বুঝতে পারে তার ধারণা ভুল, সেই পানিতে বিষ মেশানো ছিল না। এরপরে প্রেসিডেন্টকে মিনাদের বাড়িতে আসতে দেখা যায়, আর সেখানে এসে সুজয় এবং মিনার বিয়েটা ভেঙে দেওয়ার কথা বলছিল সে, আর এতে মিনাও রাজি হয়ে যায়। মিনা তখন সেই ভিডিওটার কথা জিজ্ঞেস করে যেটা ভূমি দেখত। মিনা বলে, গ্রামের সবাই জানে ভূমির বিয়ে হয়নি, তাহলে সেই ভিডিওটাতে ভূমির বিয়ে হচ্ছিল কিভাবে? তখন প্রেসিডেন্ট বলে, আসলে ভূমি ভালোবেসে নিচু জাতির একটা ছেলের সাথে পালিয়ে যেয়ে বিয়ে করছিল, কিন্তু আমি আমার লোকদের সাহায্যে মিনাকে ফিরিয়ে নিয়ে আসি, আর এই জন্যই মিনা আমাকে কখনোই দেখতে পারিনি। প্রেসিডেন্ট বলে, আজকে ভূমির যে অবস্থা তার জন্য বেশিরভাগটাই আমি দায়ী। আমার মেয়েটা জেদি, কিন্তু খুনি নয়, ও কাউকে খুন করতে পারে না। প্রেসিডেন্ট সেখান থেকে চলে আসে। মিনায় থানায় আসার পরে আবারও অবাক হয়ে যায়, কারণ এসআই মিনাকে তার ট্রান্সফার লেটারটা ধরিয়ে দেয়। এটা দেখার পরে মিনা অবাক হয়ে বলে, এটা কি করে সম্ভব? এসআই বলে, আমি কি করে বলবো, ওপর থেকে অর্ডার এসেছে, আমার হাতে তো কিছুই নেই। তুমি যদি চাও সেই ট্রান্সফারটা বাতিল করার রিকোয়েস্ট করতে পারো, আবেদন জমা দিতে পারো। এটা জানার জন্যই মিনা চলে যায় হেডকোয়ার্টারে, আর সেখানে তার এক পরিচিত লোকের সাথে সে কথা বলে। মিনা তাকে বলে, আঙ্কেল আপনি একটু খোঁজ নিন, আমার ট্রান্সফারটা কিভাবে হলো। আমি সেই গ্রামে গেছি, 1 মাসও হয়নি, এত তাড়াতাড়ি ট্রান্সফার হওয়ার কথা নয়। সেই লোকটা বলে, ঠিক আছে। সেই লোকটা কিছুক্ষণ পরে এসে মিনাকে বলে, তোমার ট্রান্সফারটা কোনো রেগুলার ট্রান্সফার নয়। নার্সায় নামের একজন লোক হেডকোয়ার্টারে রিকোয়েস্ট করেছিল তোমার ট্রান্সফারের জন্য, আর তাতেই তোমার ট্রান্সফার হয়েছে। কথাটা শুনে মিনা অবাক হয়ে যায় যে নার্সায় কেন রিকোয়েস্ট করলো, নার্সায়ের সাথে তার কি শত্রুতা। এটা যখন সে কিট্টুকে বলে, কিট্টু অবাক হয়ে যায়। কিট্টু তখন বলে, এই গ্রামে যে একের পরে একে মেয়েরা মারা যাচ্ছে, এতে আর কারো লাভ না হলেও নার্সায়ের ঠিকই লাভ হয়েছে, কারণ অনেক গ্রামবাসী ভয়ে তাদের বাড়িঘর বিক্রি করে এই গ্রাম থেকে চলে গেছে, আর যাবার সময় তারা খুব কম দামে বাড়িঘরগুলো বিক্রি করে গেছে, যেটা নার্সায় কিনে রেখেছে। মিনা তখন নার্সায়ের উপরে পুরোপুরি সন্দেহ করতে শুরু করে। মিনা বুঝতে পেরে যায় এই গ্রামে যে অভিশাপের নামে মৃত্যু চালানো হচ্ছে সেটা নার্সায় করছে। এরপরে তার আরও একটা কথা মনে পড়ে, যখন মাল্লি রিপোর্টটা আনার জন্য সে ডক্টরের কাছে গিয়েছিল, ডক্টর তাকে বলেছিল মাল্লির ব্লাড রিপোর্টে কোনো সাধারণ জড়িবুটি বিষ নয়, সেটা ল্যাবে তৈরি একটা বিষ পাওয়া গেছে। মিনা বুঝতে পারে তার মানে নার্সায় শহরে যেয়ে সেই বিষ নিয়ে আসে এবং মেয়েদের শরীরে কোনোভাবে সেটা প্রবেশ করায়। তখনই মিনার মনে আরও একটা প্রশ্ন জাগে যে আমার বিয়েটার কথা গ্রামবাসীরা জানত, নার্সারের হাতে অনেক সময় ছিল শহরে যে বিষ নিয়ে আসার জন্য এবং আমাকে দেওয়ার জন্য, কিন্তু রাঙ্গা আর মাল্লির ব্যাপারে সেটা তো কোনোভাবেই সম্ভব নয়, কারণ তারা খুব ইনস্ট্যান্ট বিয়ে করেছিল।
মিনা কিট্টুকে বলে, তুমি এক কাজ করো, খোঁজ নাও যেদিন রাঙ্গা আর মাল্লির বিয়ে হয়েছিল সেই রাতে নার্সায়া শহরে গিয়েছিল কিনা। আমার হাতে সময় নেই, মাত্র 1 সপ্তাহ সময় রয়েছে, আর এই 1 সপ্তাহের মধ্যেই আমাকে এই কেসটার সমাধান করতে হবে। তখনই কিট্টু চলে যায় নার্সায়ের কাছে এবং তার গাড়িতে লিফট যাওয়ার বাহানায় গাড়িতে উঠে বসে। আর এরপরে নার্সায়ের সাথে সে কথা বলতে শুরু করে। কথার মার প্যাচে সে কথা বের করে নেয়। যেদিন রাঙ্গা আর মাল্লির বিয়ে হয়েছিল সেদিন নার্সায়া কোথায় ছিল, আর সেখান থেকে সে জানতে পারে সেদিন নার্সায়া রাতের বেলা শহরে গিয়েছিল। কিট্টু এই কথাটা মিনাকে বলে, আপনার সন্দেহই ঠিক, সেই রাতে নার্সায়া শহরে গিয়েছিল। মিনা বলে, সন্দেহতে কিছুই হয় না, আমাদের প্রমাণ লাগবে। যে ভুলটা আমি ভূমির ব্যাপারে করেছি সেই ভুলটা আমি দ্বিতীয়বার করতে চাই না। তাই প্রমাণ জোগাড় করার জন্য ওই রাতেই কিট্টু এবং মিনা চলে যায় নার্সায়ের কাঠকাটার কারখানায়। আর পুরো কারখানাটা তারা ভালো করে খোঁজে। তখনই সেখানে তারা একটা মেডিসিনের প্যাকেট পায়। বুঝতে পারে মিনা যে এই মেডিসিনের মাধ্যমে এই মেডিসিনটাই হয়তো বিষ, আর সেটা পুশ করেই সে নববধূদের মেরে ফেলছিল। সেই মেডিসিনের প্যাকেট নিয়ে আসে এসআইকে এবং পুরো বিষয়টা তাকে খুলে বলে। মিনা সেই এসআইকে বলে, আপনি এখনই নার্সায়ের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করুন। এসআই বলে, নার্সায়া অনেক বড় মাপের একজন লোক, এই ছোটখাটো প্রমাণ দিয়ে আমরা তাকে কিছুই করতে পারবো না। মিনা আর কিট্টু তখন সেই এসআইকে আরও একটা কথা বলে। গতকাল রাতে তারা যখন সেই কারখানায় লুকিয়ে গিয়েছিল, তারা সেখানে নার্সায়া এবং তার লোককে দেখেছে রাঙ্গাকে বেঁধে রেখে টর্চার করার জন্য, এবং তারা রাঙ্গাকে টর্চার করছিল যাতে রাঙ্গা তার জমিগুলো সবকিছু নার্সায়া নামে লিখে দেয়। এরপরে নার্সায়া এবং তার লোকেরা সেখান থেকে চলে যাবার পরপরই মিনা আর কিট্টু রাঙ্গাকে উদ্ধার করে। মিনা বলে, আমরা নার্সায়াকে নববধূকে খুন করার জন্য অ্যারেস্ট করতে না পারলেও অ্যাটেম্পট টু মার্ডারের জন্য তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করতে পারি, আর আমাদের কাছে ভিকটিমও রয়েছে রাঙ্গা। এসআই অবশেষে পারমিশন দেয়। অবশেষে মিনা চলে যায় সরাসরি নার্সায়ের কাছে এবং তার হাতে হাতকড়া পরিয়ে তাকে থানায় নিয়ে আসে। একটু পরেই দেখা যায় নার্সায়ের স্ত্রী উকিল নিয়ে সেখানে চলে আসে। সেই উকিল তাদের জিজ্ঞেস করে, আপনাদের কাছে নার্সায়ের বিরুদ্ধে কি প্রমাণ রয়েছে। তখনই রাঙ্গাকে সেখানে নিয়ে আসা হয়, কিন্তু রাঙ্গা ভয় পেয়ে গিয়েছিল, যার ফলে সে তার বয়ান পাল্টে ফেলে। সে বলে, আমাকে কেউ কিডন্যাপ করেনি, মারধরও করেনি, খুন করার ভয়ও দেখায়নি, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। এরপরে উপায় না পেয়ে মিনা সেই ওষুধের কথাটা বলে আর বলে, আপনি সেই বিষ দিয়ে এই গ্রামের প্রত্যেকটা মেয়েকে খুন করেছেন, তাই তো? আর এই বিষের প্যাকেটটাই আমরা আপনার কারখানায় পেয়েছি। এটা শুনে নার্সায়া সেই ওষুধটার প্যাকেটটা হাতে নিয়ে 1 গ্লাস পানির ভেতরে কিছুটা ওষুধ মিশিয়ে তার লয়ারকে দেয় এবং সেটা পান করতে বলে। লয়ারও একটু ভয়ে ভয়ে সেটা পান করে ফেলে, আর পান করার একটু পরেই লয়ারের বমি হতে শুরু করে, কিন্তু সেটা কোনো রক্তবমি নয়, সাধারণ একটা বমি। নার্সায়া বলে যে ওষুধের প্যাকেটটা পেয়েছো সেটা বিষ, কিন্তু সেটা কাঠকে ঘুনপোকা থেকে রক্ষা করার বিষ, কোনো মানুষ মারার ওষুধ নয় বা বিষ নয়। নার্সায়া সেখান থেকে আসার সময় মিনাকে থ্রেট দিয়ে যায়, বলে, তুমি আমার সাথে কাজটা ভালো করনি, এর ফল তোমাকে ভোগ করতে হবে। কিছুক্ষণ পরে মিনা যখন বাসায় আসে, সে দেখতে পায় কিছু লোক তার বাড়ির জিনিসপত্র বাইরে ফেলে দিচ্ছে। আসলে নার্সায়া সেই বাড়িটা কিনে ফেলেছিল সেই বাড়ির মালিকের কাছ থেকে, আর নার্সায়া তাদের বলে এখনই সেই বাড়ি খালি করে দেওয়ার জন্য, আর এই জন্যই সেই লোকগুলো এই কাজ করছিল। ঠিক তখনই সেখানে কিট্টু চলে আসে। মিনা এবং তার মাকে তাদের বাড়িতে জায়গা করে দেয়। এরপরেই মিনা চলে আসে পোস্ট অফিসে এবং হেডকোয়ার্টারে সেই চাচাকে কল করে এবং কোনো একজন লোকের ব্যাপারে খোঁজ নিতে বলে তাকে। তো সেই লোকটা কিছুক্ষণ খোঁজ খবর নেওয়ার পরে মিনাকে বলে, তুমি যাকে খুঁজছো সে অন্য একটা গ্রামে টিচার হিসেবে রয়েছে। মিনা বলে, আমি আপনাকে যেদিন বলবো সেই দিনই সেই লোকটাকে এই গ্রামে নিয়ে আসবেন, সে আসলে এই গ্রামে আসার জন্য ভয় পাচ্ছে। যখনই সেই পোস্ট অফিসের লোকটার সাথে মিনা কথা বলতে যাবে, সে দেখতে পায় সেই লোকটা সেখানে রেকর্ড তৈরি করছে। রেকর্ডগুলো হচ্ছে কার নামে চিঠি আসছে, কার নামে চিঠি গেছে, কে চিঠি পাঠিয়েছে, অথবা কে কল করেছে, কার কাছে কল এসেছে, এই ধরনের রেকর্ড। তখনই মিনার মাথায় একটা আইডিয়া আসে। মিনা কিট্টুকে ডেকে নেয় আর বলে, তুমি এই রেকর্ডগুলো থেকে খুঁজে বের করো যেদিন যেদিন এই গ্রামে বিয়ে হয়েছে তার আগেই শহর থেকে কোনো চিঠি এসেছে বা গিয়েছে কিনা, অথবা সেই রাতে এই গ্রামে ফোন এসেছে বা গিয়েছে কিনা। কারণ আমরা তো জানি এই বিষটা শহর থেকে এসেছে, তাহলেই আমরা খুঁজে পেয়ে যাব যে কে এই কাজটা করছে। তখনই তারা দেখতে পায় মাল্লির যেদিন বিয়ে হয়েছিল সেই রাতে এই গ্রাম থেকে শহরে একটা কল গিয়েছিল। সেই নাম্বারে যখন তারা আবারও কল করে, দেখা যায় সেটা একটা কেমিক্যাল ফ্যাক্টরি ছিল। মিনা কিট্টুকে বলে, তোমাকে শহরে যেতে হবে। এরপরেই দেখা যায়
মিনা ভূমির হাজব্যান্ডকে তার কাছে নিয়ে আসে এবং মিলিয়ে দেয়। যেহেতু ভূমির বিয়ে হয়েছিল তাই তার হাজব্যান্ডকে তার কাছে এনে দেয়। আর ভূমির হাজব্যান্ডই অন্য গ্রামে টিচার হিসেবে ছিল। আর ভূমির হাজব্যান্ডকে খোঁজার জন্যই মিনা সেই লোকটাকে খোঁজ নিতে বলেছিল। এদিকে প্রেসিডেন্ট যখন দেখতে পায় ভূমি তার হাজব্যান্ডকে পেয়ে আবার একেবারে স্বাভাবিক হয়ে গেছে, তখন প্রেসিডেন্ট মিনাকে ধন্যবাদ জানায়। প্রেসিডেন্ট বলে, তোমার জন্য আমি আমার ভুল সংশোধন করার সুযোগ পেয়েছি। ভূমি বলে, বাবা আমি এই গ্রামে আবারও বিয়ে করতে চাই, ওকে আমি এই গ্রামে বিয়ে করব। প্রেসিডেন্ট এতে রাজি হয় না, কিন্তু মিনা তাকে বুঝিয়ে বলে এবং আশ্বস্ত করে যে ভূমির কিছুই হবে না। অবশেষে সে রাজি হয়ে যায়। পরদিন থেকেই মিনার বিয়ের তোড়জোড় শুরু হয়ে যায় এবং সব রীতিরেওয়াজ পালন করা হয় যেগুলো এই গ্রামের বিয়েতে করা হয় এবং মিনার বিয়েতে করা হয়েছিল। এদিকে কিট্টু শহরে যেয়ে সে কেমিক্যাল ফ্যাক্টরিতে চলে যায় আর সেখানে রামানা নামের একজন লোকের সাথে দেখা করে। রামানা তাকে দেখার পরে হঠাৎ করেই দৌড়ে পালাতে শুরু করে। এটা দেখে কিট্টু তার পিছু পিছু দৌড়াতে শুরু করে। দুজনের মধ্যে চোর পুলিশের মতো অনেকক্ষণ দৌড়াদৌড়ি হয়। অবশেষে দুজনের মধ্যে লড়াই হয় আর একটা সময় কিট্টু কোনোভাবেই রামানার সাথে পেরে উঠছিল না, যার ফলে রামানা কিট্টুর হাত পা বেঁধে ফেলে, তাকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু তারপরেও সে তাকে না মেরে সেখান থেকে চলে যায়। এদিকে ভূমির বিয়েতে গ্রামের অনেক মানুষরাই এসেছিল। প্রেসিডেন্ট ভয় পেতে থাকে যে গ্রামের অন্যান্য মেয়েদের মতো আমার মেয়ের ভাগ্যেও একই রকম কি মৃত্যু লেখা রয়েছে। মিনা তাকে আশ্বস্ত করে আর বলে, আমার তদন্তে 3 জন সাসপেক্ট রয়েছে, যার মধ্যে প্রথম সাসপেক্ট আমাদের থানার হেড কনস্টেবল। কারণ যেদিন মালির বিয়ে হয়েছিল সেদিন রাতের বেলা এই হেড কনস্টেবলই শহরে কল করেছিল। আমি অন্য একজন কনস্টেবলকে সেই ব্যাপারে খোঁজ নিতে বলেছি। তখনই সেই কনস্টেবল প্রেসিডেন্টের বাড়িতে কল করে মিনার সাথে কথা বলতে থাকে। সেই কনস্টেবল বলে, সেই রাতে আমাদের হেড কনস্টেবলের মেয়ের বাচ্চা হয়েছিল, সেটার ব্যাপারে জিজ্ঞাসা করার জন্যই সে ফোন করেছিল তাকে এবং তার কাছে দেখা করতে গিয়েছিল। মিনা বুঝতে পারে হেড কনস্টেবল নির্দোষ। তখনই প্রেসিডেন্ট তাকে জিজ্ঞেস করে, তোমার লিস্টের দ্বিতীয় সাসপেক্ট কে? মিনা বলে, দ্বিতীয় সাসপেক্ট হচ্ছে এই গ্রামেরই পূজারি। ঠিক তখনই কিট্টু সেখানে চলে আসে আর কিট্টু মিনাকে যা যা হয়েছে সবকিছু খুলে বলে, অর্থাৎ সেই রামানার ব্যাপারে। এরপরে অবশেষে ভূমির বিয়েটা হয়ে যায়। কিট্টুর তখনই সামনের একটা বিল্ডিংয়ে নজর পড়ে যেখানে একজন লোক লুকিয়ে সেই বিয়েটা দেখছিল। কিট্টু সেখানে চলে যায় আর সেই লোকটাকে ধরার চেষ্টা করে। দেখা যায় সেই লোকটা আর কেউ নয়, রামান্না। রামান্নাকে কিট্টু মারধর করে সেই মণ্ডপে নিয়ে আসে এবং মিনাকে বলে, এই সেই লোক যে মেয়েদের একের পর এক খুন করে চলেছে। তখন মিনা বলে, হ্যাঁ এই লোকটাই কেমিক্যাল ফ্যাক্টরিতে বিষ মেশায়, কিন্তু এই গ্রামে মেয়েদের সেই বিষগুলো দেয় অন্য একজন। আসলে যেদিন বিয়ে হয় তার আগের দিন শহর থেকে রামান্নাই সেই বিষগুলো এই গ্রামে পোস্ট অফিসের মাধ্যমে পাঠায় আর অন্য একজন লোক সেই বিষটা নববধূদের যে গোসল করানো হবে সেই কলসির পানিতে মিশিয়ে দেয়, যার ফলে সেই পানি দিয়ে নববধূরা যখন গোসল করে তখন তাদের শরীরে এই বিষটা ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করে। আর একটা সময় কয়েক ঘন্টা পরে সেসব নববধূরা রক্তবমি করে মারা যায়। আর ভূমির বেলাতেও ঠিক একই ঘটনা ঘটেছিল। কিছুক্ষণ আগে ভূমি যখন সেই কলসের পানি দিয়ে গোসল করতে যাচ্ছিল, মিনা সেখানে এসে আটকে দেয় এবং তাকে অন্য কলসির পানি দিয়ে গোসল করায়। আর সেই পানি ভর্তি কলস সে নিয়ে আসে রামান্নার সামনে এবং তার শরীরে সেই পানি ঢেলে দেওয়ার হুমকি দেয় এবং তাকে সত্যিটা খুলে বলতে বলে। ঠিক তখনই পিদাম্মা সেখানে চলে আসে আর সেই কলসিটা মিনার হাত থেকে ফেলে দেয়। মিনা তাকে জিজ্ঞেস করে, এত বছর ধরে এই গ্রামের এত এত মেয়েদের আপনি কেন মেরেছেন? তখনই পিদাম্মা বলে, হ্যাঁ আমিই মেরেছি। এরপর গ্রামবাসীদের যা হয়েছে সেটা বলতে শুরু করে। এই গ্রামে যখনই কোনো শুভ কাজ হতো পিদাম্মাকে ডাকা হতো এবং তার হাত দিয়েই সেই শুভ কাজগুলো শুরু করা হতো। এভাবেই রীতি চলে আসছিল। কিন্তু হঠাৎ করেই একদিন পিদাম্মার হাজব্যান্ড কোনো একটা দুর্ঘটনায় মারা যায়, অর্থাৎ পিদাম্মা বিধবা হয়ে যায়। আর তাদের মতে কোনো বিধবা যদি কোনো শুভ কাজে আসে সেটা অমঙ্গল। আর এই জন্যই কয়েকদিন আগে যে পিদাম্মাকে শুভ কাজে সবার আগে রাখা হতো সেই পিদাম্মাকেই এখন গ্রামবাসীরা উপেক্ষা করতে থাকে। আর ভুল করেও যদি পিতাম্মা কোনো শুভ কাজে চলে যেত তাকে বিভিন্নভাবে অপমান করা হতো, তাকে নিচু চোখে দেখত সবাই। দিনের পর দিন এইসব কিছু দেখার পরে রামান্না আর সহ্য করতে পারে না। এই রামান্না ছিল পিতাম্মার ছেলে। ছোট্ট রামান্না পিতাম্মার কাছে আসে আর বলে, মা এই গ্রামে কোনো শুভ কাজ তোমাকে ছাড়া হবে না। এরপরেই সে তাকে বিষ এনে দেয়। সেই বিষটা সে শহর থেকে কিনে এনেছিল। আর পিতাম্মাও এই গ্রামবাসীদের অবহেলা অত্যাচারে অতিষ্ঠ হয়ে কলসের ভেতরে সে বিষটা মিশিয়ে দেয়।
আর সেই কলসের পানি দিয়েই যখন নববধূরা গোসল করত তার কয়েক ঘন্টা পরেই তাদের শরীরে বিষ প্রবেশ করত এবং তারা রক্তভূমি করে মারা যেত। আর সেই সব মেয়েদের মৃত্যু দেখে প্রীতাম্মা হাসত, কারণ যেসব গ্রামবাসীরা তাকে উপেক্ষা করত, অবহেলা করত, অপমান করত, সেই গ্রামবাসীরাই প্রিয়জন হারানোর বেদনায় শোকার্ত আর্তনাদ করছে। আর একটা সময় এই গ্রামবাসীরা এই গ্রামে বিয়ে করাতেই ভয় পেত, আর এটা দেখো প্রীতাম্মা অনেক খুশি হতো। ঘটনা বর্তমানে চলে আসে। প্রীতাম্মার মুখ থেকে এই সব কিছু শোনার পরে গ্রামবাসীরা হতবাক হয়ে যায়। তারা প্রীতাম্মাকে অপমান করতে থাকে। ঠিক তখনই মিনা প্রীতাম্মার হয়ে কথা বলে, সবাইকে বলে, প্রীতাম্মার আজকের এই অবস্থার জন্য আপনারাই দায়ী। আপনাদের এইসব কুসংস্কারের জন্য প্রীতাম্মার মতো ভালো একজন মহিলা আজকে একজন রাক্ষসে পরিণত হয়েছে, যে মানুষের মৃত্যু দেখতে পছন্দ করে। এরপরে মিনা প্রীতাম্মাকেও কথা শোনায়, বলে, আমার বাবাও মারা গেছে, আমার মাও বিধবা হয়েছে, আমার মাকেও শুভ কাজ থেকে দূরে রাখা হয়, কিন্তু আমার মা আপনার মতো হয়ে যায়নি। আপনি ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে অনেক অসহায় নিরপরাধ মেয়েদেরকে মেরে ফেলেছেন। আর দেখুন, আপনার ছেলের আজকের এই পরিণতির জন্য শুধুমাত্র আপনি, হ্যাঁ শুধুমাত্র আপনিই দায়ী। প্রীতিমা নিজের ভুল বুঝতে পেরে সেখানে বিষ মেশানো পানি খেয়ে সুইসাইড করে। অন্যদিকে পুলিশ রামান্নাকে অ্যারেস্ট করে। আর এভাবেই এই ওয়েবসিরিজটি শেষ হয়ে যায়। তো ওয়েবসিরিজটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।